ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছি নাজরীন মুনি। নিবেদন করছে চিপেচ ইস্পাত। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও নির্বাচনের রূপরেখা তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার গঠনের 4 দিনের মাথায় প্রথম দফায় গত 12 ও 13 আগস্ট বিএনপি, জামাতে ইসলামী সহ কিছু দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এর ধারাবাহিকতায় গতকাল শনিবার জাতীয় পার্টি, গণফোরাম সহ 9টি দল ও 2টি জোটের নেতাদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকে রাষ্ট্র সংস্কারের নানা প্রস্তাব তুলে ধরেছে দলগুলো। প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তির 2 মেয়াদের বেশি না থাকার প্রস্তাব এসেছে ইসলামী দলগুলোর থেকে। জাতীয় পার্টি একই ধরনের প্রস্তাবের পাশাপাশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাব দিয়েছেন। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পক্ষে মতামত দিয়েছে গণফোরাম। এছাড়া সংবিধান সংশোধন করা এবং বিভিন্ন খাতে সংস্কার কাজে যতটা সময় প্রয়োজন সেই সময় দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে দলটি। 16 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপিও এখন অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার পক্ষে। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। কেমন হওয়া উচিত এই সংস্কার? রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া প্রস্তাবে কেমন সাড়া মিলল অন্তর্বর্তী সরকারের? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির স্থায়ী জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এবং আছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এবং দর্শক, আপনারা আছেন আমাদের সাথে এই আলোচনায়। সংস্কারের কথা সর্বত্র শোনা যাচ্ছে, সেটা রাজনৈতিক দল কিনা বা সংস্কার প্রক্রিয়া আসলে কোন জায়গায় হলে রাজনৈতিক দলগুলো একটা কাঠামোর মধ্যে থেকে নির্বাচনে থাকবেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকবেন, এসেছে সেই আলোচনা। আজকে আমরা একটু জানার চেষ্টা করব রাজনৈতিক দলগুলো আসলে কি ভাবছেন। আমি শুরুতে জাতীয় পার্টির কাছে যেতে চাই। শামীম হায়দার পাটোয়ারি আছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক আলোচনা, যেটা আমি শুরুর বক্তব্যেই বলেছি, এক একজন এক এক দাবি নিয়ে আসলে আছে এখনো পর্যন্ত। জাতীয় পার্টির পক্ষ থেকে আসলে দাবিটা কি? না, জাতীয় পার্টি থেকে বলা হয়েছে যৌক্তিক সময় পরে, যৌক্তিক সংস্কারের পরে নির্বাচনের দাবি জানানো হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে প্রধানমন্ত্রী পরপর 2 বারের বেশি কেউ হতে পারবেন না, এবং আরও কিছু সংস্কার। যদিও আমি পার্সোনালি মনে করি ভিতরে অনেক কাঠামোগত সংস্কারের প্রয়োজন আছে। আমাদের সংবিধানে প্রধানমন্ত্রী মৃত্যু হলে কী হবে এটা বলা নেই, রাষ্ট্রপতি মৃত্যু হলে কী হবে এটা বলা নেই। আবার সংবিধানে এটা বলা আছে পরবর্তী প্রধানমন্ত্রী, পরবর্তী রাষ্ট্রপতি, পরবর্তী সংসদ গঠন না হওয়ার পর্যন্ত আগের প্রধানমন্ত্রী, আগের রাষ্ট্রপতি, আগের সংসদ বহাল থাকবে, এবং ওই সংবিধানেই কিন্তু এখনও দেশে বিদ্যমান আছে। এই কমপ্লিকেশনসগুলো ইজ ভেরি ডিফিকাল্ট টু রিকনসাইল। নাও ডক্টর ইউনূস স্যার একজন ভিশনারি মানুষ, তার ভিশনটা আমরা বুঝতে পারছি না। একটা হতে পারে উনি একটা আমূল সংস্কার করবেন, আরেকটা হতে পারে তিনি কিছু লিমিটেড সংস্কার করবেন, আরেকটা হতে পারে তিনি ভোট দিয়ে দিবেন। তো সংস্কার কি? রাজনৈতিক দলগুলির সংস্কার কথা বলছেন? সংবিধানের সংস্কার, রাজনৈতিক দলের সংস্কার, প্রতিষ্ঠানগুলোর সংস্কার, একটা কাঠামো তৈরি করা যেটা ভবিষ্যতে যেই সরকার হবে অন্তত 10, 15, 20 বছরের মধ্যে তার লেভিয়াতান দানব সরকার হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। পুলিশ এবং ব্যুরোক্রেসি নিউট্রালিটি থাকবে, ফরেন পলিসি স্ট্রেনথেন থাকবে, এবং সাংবিধানিক কাঠামোতেই একটা সীমাবদ্ধ সরকার হবে। আমাদের সংবিধান যখন ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্ট করা হলো, তখন গোড়া থেকেই এটি কিন্তু সীমাহীন সরকারের দিকে যাচ্ছিল, যেতেই পারে। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেটা হয়, ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টে অনেকগুলো সেলফ ইম্পোজড রেস্ট্রিকশন থাকে। মিডিয়া একটা, জুডিশিয়ারি একটা, পলিটিক্যাল পার্টি কিন্তু সবচেয়ে বড় রেস্ট্রিকশন। তারা তাদের ইন্টারনাল প্রসেসে খারাপ লোককে বের করে দেয় বা উঠতে পারে না, যেগুলো বাংলাদেশে কখনো ছিল না। যে কারণে বাংলাদেশে বেসিক্যালি এটি এক দলের শাসন থেকে এক ব্যক্তির শাসন হয়ে যেতে কোনো আইনগত ইয়ে নেই। কারণ যিনি রাষ্ট্রপতি নিয়োগ দিচ্ছেন তিনি প্রধানমন্ত্রী, যিনি স্পিকার নিয়োগ দিচ্ছেন তিনি প্রধানমন্ত্রী, যিনি সংসদ সদস্যের নমিনেশন দিচ্ছেন তিনি প্রধানমন্ত্রী, যিনি ক্যাবিনেট ফর্ম করছেন, ক্যাবিনেট মিনিস্টার চুজ করছেন প্রধানমন্ত্রী, এবং যিনি শুধু তাই না, সংসদের যে শ্যাডো ক্যাবিনেট, স্ট্যান্ডিং কমিটির সভাপতি সদস্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করে থাকেন অ্যাজ পার রুলস অফ প্রসিডিউর। এতগুলো ক্ষমতা যখন একজনের হাতে থাকবে তখন প্র্যাকটিক্যালি সেটা টাইরেন্ট হতে বাধ্য, এবং মহামান্য রাষ্ট্রপতি 2টি ছাড়া 3টি কাজ করার কোনো অধিকার নেই। একটি হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়োগ, সেটিও যিনি যে পার্টি মেজরিটি পাবে তাকেই দিতে হবে, আর একটা হচ্ছে চিফ জাস্টিসের নিয়োগ। তো বাংলাদেশের প্রেক্ষাপটে চিফ জাস্টিস নিয়োগটাও প্র্যাকটিক্যালি প্রাইম মিনিস্টার থেকেই হতো, রাষ্ট্রপতি এন্ডোর্স করতো। এর বাইরে প্রেসিডেন্টের যে পাওয়ারগুলো আছে, ক্লেমেন্সি দেওয়া, অর্ডিন্যান্স জারি করা, সংসদ ডিসলভ করা, আরও যতগুলো অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া, অডিটর জেনারেল নিয়োগ দেওয়া,
এগুলো সবই অন অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার। বেসিক্যালি রাষ্ট্রপতির কোনো কাজ ছিল এর মধ্যে একটা সমন্বয় করা, এবং সমন্বয় করতে গেলে দুটি সমস্যা দাঁড়াচ্ছে, আমি শেষ করে দিচ্ছি। একটা মতবাদ হচ্ছে এই সংবিধানকে কিছু অ্যামেন্ডমেন্ট করেই ভবিষ্যতে চলতে পারে, আবার একটা মতবাদ হচ্ছে এত বেশি জায়গায় প্রধানমন্ত্রী শব্দটা এসেছে যে ওই সমস্ত ধারা পরিবর্তন করতে গেলে সংবিধানটাই আমূল পরিবর্তন করা প্রয়োজন। সো এটা স্টিল একাডেমিক ডিবেটের বিষয়, এবং বর্তমানে যিনি ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় আছেন, তাদের সদিচ্ছার বিষয়। তারা কি চাচ্ছেন, তারা যেভাবে চাবেন তার সাথে পলিটিক্যাল দলগুলোর মতামতকে ক্যাটার করতে হবে। এবং এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট, যে এর মাধ্যমে একটা ভাইস ভার্সা ইনক্লুশন, একটা ভাইস ভার্সা এন্ডোর্সমেন্ট অ্যান্ড ভাইস ভার্সা নেসেসিটি, যে রিফর্মটা করতে গেলে এরকম একটি গভর্নমেন্টই দরকার। আবার রিফর্ম আপনি যাদের জন্য করবেন সেই পলিটিক্যাল পার্টিকে সম্পূর্ণ বাইপাস করে রিফর্ম করলে পলিটিক্যাল পার্টিগুলো পরে আবার যখন ক্ষমতায় আসবে এই রিফর্মগুলোকে সম্পূর্ণ ছুঁড়ে ফেলে দেবে। সো ওন করতে হবে রিফর্মগুলোকে, এটি খুব ইম্পর্টেন্ট। আরেকটা কথা খুব আসছে যে এটা যদি দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়ে থাকে, প্রথম মুক্তিযুদ্ধকে আমরা কি ডিজোন করব? একাধিক লোক বলছে না, ওটাকে অবশ্যই ডিজোন করা যাবে না, তবে ওটার কিছু ডিফেক্ট যদি থেকে থাকে পরবর্তীতে সেটাকে কারেক্ট করা যেতে পারে। আপনি কি মনে করেন যে এটা আসলে আমাদের যে মুক্তিযুদ্ধ তার কাছাকাছি কোনো মুক্তিযুদ্ধ? এটা ভ্যারি করবে, যে গুলি খেয়েছে তার কাছে এটা কাছাকাছি মুক্তিযুদ্ধ মনে হচ্ছে, যার সন্তান মারা গেছে সে এটা কি ভাবছে। একটা জেনারেশন তো গ্যাপ হয়ে গেছে। দেখুন বাংলাদেশে কিন্তু বেশ কিছু বছর পরপরই ম্যাসিভ কিছু পট পরিবর্তন হয়, যেমন ৭৫-এর পরে ৯০-তে একটা পট পরিবর্তন হলো, ৯০-এর পরে ২০০৬ কিন্তু একটা পট পরিবর্তন হলো, আবার ২০০৮ থেকে একটা গতিধারায় চলে ২৪-এ গিয়ে একটা পট পরিবর্তন হলো। এই পট পরিবর্তনগুলো যতই আমরা মুক্তিযুদ্ধের সাথে কম্পেয়ার করি, এটি একটি কাঠামোর মধ্যেই হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধটা ছিল সম্পূর্ণ অন্য একটি কাঠামো থেকে বের হয়ে আসার জন্য, একটা বৈদেশিক কাঠামো। একটা বৈদেশিক কাঠামো থেকে স্বাধীনতা আর একটা আভ্যন্তরীণ কাঠামোগত ত্রুটিযুক্ত কাঠামো থেকে স্বাধীনতা, এই দুটোকে কখনো এক বলতে পারি না। একটা দেশের আইনত জন্ম তো একবারই হতে পারে, সেটাই আমরা জানি। মুক্তি অনেকবার অনেকভাবে আসতে পারে, বিপ্লব অনেকবার হয়, মুক্তি অনেকবার হয়, হয়, কিন্তু মুক্তিযুদ্ধ বোধহয় একবারই হয়। সেটা একটা দেশের স্বাধীনতা অনেক বড় একটা জিনিস। অনেক ধন্যবাদ। আমাদের সাথে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আছেন, তার কাছে একটু যাই। তিনি নির্বাহী সভাপতি গণফোরাম। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। গণফোরামের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, আপনারা যা আমরা একটা সংক্ষিপ্ত আকারে কথা বলেছি। একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে আপনার কাছে আমার জিজ্ঞাসা এটাই যে সংবিধান নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেটা তো এক জায়গাতে আছে, তারপরেও যে বিতর্কের জায়গাটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সংস্কারের বিতর্ক, যে রাজনৈতিক দলগুলোর আসলে সংস্কারটা কি। কারণ রাজনৈতিক দলের সংস্কারের প্রসঙ্গ যখন আসে সবাই 111-এর দিকে চলে যায়, যে সেটার -2 ফর্মুলা কিনা, সেটা পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে দলগুলোকে উত্তরণ কিনা, মানে দলগুলোর কোনো পরিবর্তন কিনা। আপনার কি মনে হয় যে এই ধরনের কিছু এবার হবে? না, আসলে দীর্ঘ ১৭ বছর পরে জনগণের মধ্যে যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা, এবং রাজনৈতিক দলগুলো যারা রাজপথে ছিল অনেক ত্যাগ তিতিক্ষা তারা স্বীকার করেছে, বছরের পর বছর, মাসের পর মাস জেলে ছিল। আমাদের বন্ধু রবিউলও অনেকবার জেলে গেছে আর বেরোচ্ছে, অনেকবার রিমান্ডে নিছে ওনাকে, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা ছিল। তো এখন হঠাৎ করে যখন এই পরিবর্তনটা হয়ে গেল, এটা অবশ্য আকাঙ্ক্ষিত ছিল, কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেটা পেলাম, তাতে করে জনগণের মধ্যেও যেমন একটা ভবিষ্যতের স্বপ্ন তারা দেখতে পাচ্ছে, রাজনৈতিক দলগুলো এখন সংস্কারের বিষয়টা এজেন্ডা হিসাবে তারা মাঠে আছে। এখন এই সংস্কার, কেউ বলছে রাষ্ট্র সংস্কার করতে হবে, কেউ বলছে সংবিধান সংস্কার করতে হবে, আপনি যেটা বললেন রাজনৈতিক দলের সংস্কার, এটা কিন্তু এজেন্ডাতে খুব কম আসছে। এগুলো কিন্তু আমরা 80-এর দশকে 90-এর দশকে অনেক আলাপ আলোচনা করেছি। 111-এ তো ভয়াবহ আলোচনা হয়েছে। যেমন ধরেন, এই যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান হবেন না, একইভাবে যারা মন্ত্রী পরিষদে থাকবে তারাও দলের, অর্থাৎ দল এবং সরকার আলাদা, দুইটাকে পৃথক করতে হবে। তারপরে ধরেন আমাদের গণফোরামের ইয়েতে আমরা বলেছিলাম যারা পার্লামেন্ট ইয়েতে থাকবে, নমিনেশন বোর্ডে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা আমাদের
গণফোরামের কনস্টিটিউশনে এইটা আছে। তো রাজনৈতিক দলগুলো যদি আমরা নিজেরা সংস্কার না করি, এটা তো আর ইউনূস সাহেব বা অন্য কেউ করে দেবে না। সুতরাং নিজেদের উপলব্ধি থেকেই আমার মনে হয় এখানে এখন আমাদের ঐক্যমতে আসা উচিত যে আমাদের দলের মধ্যে কিভাবে গণতন্ত্রটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। এখন বিশেষ করে বড় দলগুলো যখন কাউন্সিল করে, বেশ ঢাকঢোল পিটিয়ে কাউন্সিল হয়, উদ্বোধনী অধিবেশন হয়, সব ঠিক আছে, আনন্দ উৎসাহ, হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত থাকে। কিন্তু বিকেলের অধিবেশন আমরা কি দেখি? সেখানে কাউন্সিল অধিবেশনের নামে একজন সভাপতি বা সম্পাদকের প্রস্তাব হয়, সেটা সবাই বিপুল করতালি দিয়ে করে, তারপরের কমিটি কী হবে সেটা সবাই সভাপতি বা সভানেত্রীর উপর ছেড়ে দিয়ে আমরা যার যার বাড়ি চলে যাই। এটা তো সম্পূর্ণ অগণতান্ত্রিক, পুরো কমিটিটাই তো কাউন্সিলে হওয়া উচিত। তো এই যে অনিয়মগুলো দীর্ঘদিন ধরে আমরা করে আসছি, দলের মধ্যেও এই গণতান্ত্রিক চর্চাটা না থাকাতে এখানেও একটা ছোটোখাটো দানবীয় শক্তি কিন্তু এখানে রয়ে গেল, যেটা রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীকে আমরা বলছি দানবীয়, এই সংবিধানের অধীনে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি অটোমেটিক্যালি একটা দানবীয় শক্তিতে পরিণত হয়। একইভাবে আমাদের গঠনতন্ত্রে, দলের গঠনতন্ত্রে যে রূপরেখা আমরা দেখছি তাতেও কিন্তু একই ক্ষমতা। তারপরে বছরের পর বছর সভাপতি থাকা, সভানেত্রী থাকা, সাধারণ সম্পাদক থাকা, এটাও অগ্রহণযোগ্য। কারণ একই ব্যক্তি যদি 40 বছর ধরে, 30 বছর ধরে সম্পাদক বা সভাপতি থাকে, তাহলে তো নিউ লিডারশিপ আসবে না। যেটা আজকে আওয়ামী লীগ দেখেন গভীর সংকটের মধ্যে পড়েছে, তারা তো কোনো সেকেন্ড লাইনের লিডারশিপ এখানে তো তৈরি করতে পারে নাই। আজকে একটা ভয়াবহ পরিস্থিতি। তো আগামী দিনে বৃহৎ দল সহ আমরা যারা মাঝারি ছোট দল আছি, আমার মনে হয় এটা সকলেরই উপলব্ধি হওয়া উচিত। এটাই শ্রেষ্ঠ সময় আমাদের আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে দলগুলো বিকশিত হোক এবং দেশে নেতৃত্ব তৈরির যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা যেন অব্যাহত গতিতে আমরা চালাতে পারি। এইটা আমাদের ফার্স্ট এজেন্ডা। আচ্ছা, আরেকটা হচ্ছে আমি বলবো যেটা আমরা খুব বেশি মনোযোগ দিচ্ছি না, এই যে সহস্রাধিক ছাত্র জনতাকে হত্যা করা হলো নৃশংসভাবে এবং শতাধিক শিশু কিশোরকে হত্যা করা হলো, এই হত্যাকাণ্ডের এই যে পরিবারগুলোকে আমরা কিন্তু পৌঁছাতে পারিনি। রাজনৈতিক দলও আমরা ব্যর্থ, আমাদের বর্তমান সরকার এখনো পর্যন্ত সুচিকিৎসা। আমার তো মনে হয় এই সরকারের প্রথম এজেন্ডা হবে তাদের পরিবারগুলোতে পৌঁছানো, তাদেরকে আশ্বস্ত করা, এবং এই যে প্রত্যেকদিন 2 জন করে মারা যাচ্ছে, এটা তো আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। সুতরাং সেই ব্যাপারে আমার মনে হয় সব এজেন্ডার থেকে ফার্স্ট সবার শুরুতে সেই এজেন্ডাটাই বাস্তবায়ন করাটা প্রথম হওয়া উচিত। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। আমি একটু শেখ রবিউল আলমের কাছে যেতে চাই, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। একদম যেটি বলছিলেন দুজনে একসাথে, বিশেষ করে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী যেটা বলছেন যে দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চাও দরকার এবং একই সাথে আমরা এমনভাবে কোনো একটা সংস্কার চাই যাতে কোনো রাজনৈতিক দল এসেই সেটা বাতিল করে নিতে না পারে। কিন্তু এখন এই পরিস্থিতিতে, যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, সবার সাথে আলোচনা করে কিছু সংস্কার করা হলো, যেটা এখন যারা আছেন রাজনৈতিক দলগুলি স্বীকার করেছে। কিন্তু কোনো এক সময় আওয়ামী লীগ আসলো, তারা তখন এগুলি বাতিল করে দিবে। সেই বাতিলের সংখ্যাটা কি সবসময় রয়ে যায় কিনা সংস্কারে? না, আপনি কি রাষ্ট্রীয় সংস্কারের কথা বলছেন? রাজনৈতিক দলের সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার, সংবিধান সংস্কার। রাজনৈতিক দল আর রাষ্ট্রীয় সংস্কারের মধ্যে কিছুটা পার্থক্য আছে, আমরা মনে হয় আমরা এক করে ফেলছি। রাজনৈতিক দল 3টি বিষয়ের উপর ভিত্তি করে চলে, তার মূলনীতি, তার ঘোষণাপত্র, তার গঠনতন্ত্র। আচ্ছা, এখন রাজনৈতিক দল গণতন্ত্র বলতে আমরা যেটা বুঝি, আমার মনে হয় রাজনৈতিক দল গণতন্ত্র চর্চা হয় না, মূলনীতি, ঘোষণাপত্র, গঠনতন্ত্র মেনে সে চলে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হয়, জবাবদিহিতা থাকতে হয় এবং মতামতের ভিত্তিতে হতে হয়। সেটাই হলে রাজনৈতিক দলগুলির হচ্ছে আভ্যন্তরীণ গণতন্ত্র বলেন, স্বচ্ছতা বলেন। এখন আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, দূষণ হয়েছে, ধস হয়েছে বিধায় সব রাজনৈতিক দলকে একেবারে আওয়ামী লীগের মতো করে দেখার কোনো সুযোগ নেই। অনেক রাজনৈতিক দল এই সংস্কারের জন্য, ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, সর্বোচ্চ সাপার করেছে, নির্যাতিত হয়েছে, বিভাজন করার চেষ্টা করেছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দলগুলির মধ্যে নিধন করার চেষ্টা করা হয়েছে। সেটি ফেস করে জনস্বার্থে রাজনীতি করেছে, সংগ্রাম করেছে, প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে।
এখন আওয়ামী লীগের 10 হয়েছে বিধায় সব জায়গায় সংস্কার করতে হবে এরকম আমি মনে করি না। তবে এটা সত্য যে ছাত্র জনতার বিপ্লবের ফলে মানুষের মধ্যে নতুন করে রাজনৈতিক একটা চরিত্র বাংলাদেশের সব রাজনৈতিক দলের মধ্যে থাকুক এই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। নিশ্চয়ই সেটা রাজনৈতিক দলগুলিও বোঝে, নিশ্চয়ই তারা আমার মনে হয় যে জরাজীর্ণ রাজনীতির থেকে বেরিয়ে আসবে যদি কোনো রাজনৈতিক দলের মধ্যে সেটা থাকে, সেটা সে উপলব্ধিটা হয়েছে। এখন রাজনৈতিক দলগুলি দায়বদ্ধ থাকবে কার কাছে? প্রথমত জনগণের কাছে, দ্বিতীয়ত আমি মনে করি নির্বাচন কমিশনের কাছে। আমরা যদি একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে পারি, রাজনৈতিক দলগুলি গঠনতন্ত্র মেনে চলছে কিনা, নিয়মিত কাউন্সিল হচ্ছে কিনা, সেখানে নির্বাচন কমিশনের একজন প্রতিনিধি থেকে কাউন্সিলের স্বচ্ছতা যদি আপনার নিশ্চিত করে বা সুপারভিশন করে, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলির কিন্তু বেশ কিছু দায়বদ্ধতা ওখানে আসবে। দ্বিতীয়ত হচ্ছে জনগণের কাছে আপনি যদি নিয়মিত ভোটের জন্য যান, জনগণ অবাধে যদি ভোট দিতে পারে, তাহলে আপনার রাজনৈতিক ত্রুটি বিচ্যুতি যদি থেকে থাকে জনমত আপনার পক্ষে থাকবে না, জনরায় আপনি পাবেন না। অর্থাৎ আলটিমেটলি জরাজীর্ণ রাজনীতি করে আপনি ক্ষমতায় যেতে পারছেন না। কিন্তু সমস্যা তো হয় আসলে নির্বাচনের আগে না, সমস্যা হয় নির্বাচিত হওয়ার পর। না, সেটা হলো সেটা আমি একটু প্লিজ, সেটা হচ্ছে রাষ্ট্র বিনির্মাণের যে সংস্কার, আমাদের রাষ্ট্রীয় যে সংস্কার, সেটা হচ্ছে একটা জায়গায়। সেটা তো আপনারা আজকে যে কথাগুলি বলছে অন্যান্য রাজনৈতিক দল সংলাপে যেটা বলেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি যে 31 দফা দিয়েছে পরিপূর্ণভাবে তার মধ্যে আছে। আমরা স্পষ্ট করে বলেছি যে এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, স্পষ্ট করে বলা। আপনি দেখেন আমরা বলেছি 2 বারের বেশি মানে কি টানা পরপর নাকি যে কোনো পুরো লাইফ টাইমে? আমরা বলেছি পরপর 2 বারের বেশি হবে না, কিন্তু পরবর্তীতে কামব্যাক করতে পারে, প্রয়োজন হলে কাছাকাছি তো কারেকশন করা যাবে, দাবি একমত হওয়া যাবে, আমি দ্বিমত করছি না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য আসবে, আমরা কিন্তু বলেছি আমাদের ওই 31 দফার মধ্যে। আমরা বলেছি যে আমরা ব্রুট মেজরিটির ভিত্তিতেও যদি ক্ষমতায় আসি আমরা জোটবদ্ধ সরকার করব, একক সরকার আমরা করব না, কারণ অন্য রাজনৈতিক দল বা মতের আমরা অ্যাকোমোডেট করতে চাই রাষ্ট্র ব্যবস্থাপনায়, সেই জায়গা থেকে করেছি। আমরা বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা আমরা বলেছি কারণ অনেক জাতীয় মেধা আছে, জাতীয় ব্যক্তিত্ব আছে যারা ভোটের রাজনীতিতে ভালো না, কিন্তু রাষ্ট্র বিনির্মাণে তাদের কন্ট্রিবিউট করার সুযোগ আছে, সেই সুযোগটা করে দেওয়ার কথাও কিন্তু আমরা বলেছি। আমরা এও বলেছি যে আমরা সাংবিধানিক কিছু সংস্কার করব এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের যে প্রক্রিয়া এবং তাদের যে ক্ষমতা সেটা অবাধ এবং স্বতন্ত্র করব, সে কথা কিন্তু আমাদের সংস্কারের মধ্যে আছে। আমরা বলেছি রাষ্ট্রের 3টি বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করবে। শাসন বিভাগ শুধুমাত্র সরকার আপনার দায়িত্ব পালন করবে শাসন বিভাগের। আমরা কিন্তু এও বলেছি যে নির্বাচনকালীন একটা অন্তর্বর্তীকালীন সরকারের স্থায়ী রূপ আমরা সংবিধানে দাঁড় করাতে চাই, আমরা কিন্তু বলেছি। এবং আমরা মনে রাখবেন কখনো বলেছি, ক্ষমতায় যাওয়ার আগেই বলেছি, ক্ষমতায় গিয়ে বলিনি। অর্থাৎ আমাদের এটা কিন্তু রাজনৈতিক সংস্কার যেটা দাবি আজকে মানুষ করছে, যেটা আকাঙ্ক্ষা করছে, সেটা আগেই আমরা অনুধাবন করেছি, জাতির সামনে কমিটমেন্ট করেছি। নির্বাচিত হলে সেই আলোকে দেশ পরিচালনা করব, সেই আলোকে দল পরিচালনা করব, সেই জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। অনেক ধন্যবাদ। দুটি কথা আপনি বলে গেছেন, যে দুটো প্রশ্ন রেখে আমি আপনার কাছে যাই। একটা হচ্ছে যে এককভাবে না, আপনারা জোটবদ্ধভাবে সরকার গঠন করতে চান, জোটটা কাদের সাথে? কারণ এখন পর্যন্ত আমরা যা দেখছি যে জামাত ইসলামের সাথে যে জোটটা আপনাদের ছিল, সেখানে আমরা দুজনকে একটু আলাদা আলাদা দেখছি, আমাদের ভুল হতে পারে, সেটা নিশ্চয়ই আপনার কাছ থেকে পরিষ্কার করবো। আরেকটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চায়, আওয়ামী লীগ সেই আন্দোলন করেছিল এবং আসার পর তারাই সেটা বাতিল করেছে। কাজে আপনারা আসলেও যে সেটা বাতিল হবে না, সেটা সেই নিশ্চয়তাটা কোথায় কেমন করে থাকবে তা জানতে আমি বিরতির পর ফিরব। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমরা কথা বলছি আজকে রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যমত হবে তো সেই বিষয়কে নিয়ে, এবং যারা আছেন আজকে তারা সবাই বলছেন যে হ্যাঁ, ঐক্যমতেরই প্রয়োজন আছে সেটি রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে। কিন্তু সবার এক একজনের এক এক ধরনের দাবি আছে, সব দাবি কি এক দাবিকে আনা যাবে কি না সেটাও এখন বড় প্রশ্ন। আমরা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির সাথে কথা বলছিলাম, যে প্রশ্নটা আসলে সবসময়ের জন্য রয় যে দাবিগুলো আসলে ঐক্যমত্যের জায়গায় নেওয়া যায় কিনা। এই দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছে, সেই দৃশ্য জনগণ খুব কমই দেখে। এইবার কেন দেখবে সেই দৃশ্য? একটা বিপ্লব হয়েছে, একটা বিপ্লবের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, বিপ্লবের পরবর্তীতে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং এই বিপ্লবটাকে যদি ফলপ্রসূ করতে হয় এটাকে রিফর্মে কনভার্ট করতে হবে। সেটার জন্য তো কিছু কিছু বিষয়ে তো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত আছে, যেমন প্রধানমন্ত্রীর 2 বারের বেশি হতে পারবে না, এবং প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির যে পাওয়ার ব্যালেন্স। পলিটিক্যাল পার্টি রিফর্ম আপনি বলছিলেন, এটা হচ্ছে একটা ইংলিশ, মানে একজন ইংল্যান্ডের লেখক লিখেছেন যে ড্যামাগগকে প্রিভেন্ট করে কে? যে ড্যামাগগকে প্রিভেন্ট করে পলিটিক্যাল পার্টি। সে যখন ওয়ার্ড সভাপতি হয়, সেখান থেকে যখন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হবে, ধাপে ধাপে তার স্ক্রিনিংয়ে সে বাদ পড়ে যাবে। সে যদি ইনক্লুসিভ না হয়, ওপেন না হয়, লিবারেল না হয়, সে ওই উইদিন পলিটিক্যাল পার্টি সে বাদ হয়ে যাবে। তো আমাদের দেশে পলিটিক্যাল পার্টিটা সেভাবে করতে হবে। আরেকটা হচ্ছে ফেডারেল ব্যবস্থা, যেটা এরশাদ স্যার খুব বলে গিয়েছিলেন, আর্ডেন্ট ফ্যান ছিলেন,
যে বাংলাদেশে যদি 8টি বা 12টি ভাগে ভাগ করা হয় তাহলে বাংলাদেশে সুশাসন দেয়া যাবে, প্রচুর পলিটিক্যাল খোরাক দেয়া যাবে। এদেশের মানুষ তো পলিটিক্স করতে চায়, এমপি হতে চায়, উপজেলা চেয়ারম্যান হতে চায়, খোরাক কোথায়? যদি প্রভিন্সিয়াল গভর্নমেন্ট হয় তাহলে 3-4 হাজার প্রভিন্সিয়াল এমপি হবে, 700-800 সেন্ট্রাল এমপি হবে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করা যেতে পারে। যারা অনেক দক্ষ কিন্তু ইলেকশন করতে চান না, পারেন না, তারা সরাসরি রাজ্যসভায় বা আপার হাউসে বা হাউস অফ লর্ডসে তারা মেম্বার হবে। এটি যদি করা না হয়, শুধু গতানুগতিক ছোটোখাটো রিফর্ম দিয়ে তো এই দেশটাকে চেঞ্জ করা যাবে না। একটা কাঠামোয় ফেলে দিতে হবে, একটা ফ্রেমে, একটা বোতলে রাখতে হবে, যে বোতলের আকার ভবিষ্যৎ সরকার যেই আসবে সীমাবদ্ধ সরকারের আকার ওই বোতল থেকে বেরোবে। আর যারা রেমিটেন্স ওয়ার্কার আছে, আমাদের প্রবাসী, তাদের যে সমস্যাগুলো আছে, বাংলাদেশের সব বাদ দেন, বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন হচ্ছে গার্মেন্টস আর হচ্ছে রেমিটেন্স। এই রেমিটেন্স ওয়ার্কারদের জন্য যদি কাজ না করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি ভালো হবে না এবং তারা তীব্রভাবে ডিপ্রাইভড হবে। তার মধ্যে একটা হচ্ছে এয়ার টিকিট। দেখা যায় ঢাকা থেকে আমেরিকার এয়ার টিকিটের যে দাম, ঢাকা থেকে দুবাই এয়ার টিকিট তার থেকে অনেক বেশি দাম। একই টিকিট আপনি ঢাকা থেকে কিনলে যে দাম, নেপাল মালয়েশিয়া থেকে কিনলে তার 3 ভাগের 1 ভাগ দাম কম। এই বিষয়ে এয়ার টিকিট ব্লক করে রাখা দরকার। যারা বাংলাদেশ থেকে বিদেশে যে প্রবাসীরা যাবে, যারা শ্রমিকরা যাবে, তারা ফেয়ার প্রাইসে, কম প্রাইসে এয়ার টিকিট করবে। ডক্টর ইউনূস স্যার সারা পৃথিবীব্যাপী 3টা জিরোর কথা সবসময় বলেন, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কার্বন এমিশন আর জিরো পভার্টি। বাংলাদেশের জন্য তার আরেকটা জিরো অ্যাড করতে হবে, জিরো মাইগ্রেশন কস্ট। পৃথিবীর মধ্যে সবচেয়ে হায়েস্ট টাকা দিয়ে বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা বিদেশে কাজ করতে যায়, সবচেয়ে কম টাকার বিনিময়ে। এবং প্রবাসী শ্রমিকদের প্রায় 19 মাস লাগে তাদের এই যাওয়ার খরচ উঠাতে। তো এখানে যদি সরকার একটা স্টেপ না নেয় তাহলে আমরা মনে করি এদের সাথে বঞ্চনা করা হবে। এবং এর মাধ্যমে প্রায় 1 কোটি লোক সরাসরি এবং তাদের পরিবার সহ 3 থেকে 4 কোটি লোক সরাসরি উপকারভোগী হবে। এই মুহূর্তে সরকারের কী করা দরকার? একটা হচ্ছে নিরাপত্তা। আমি খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো, গত 20-25 দিনে এই সরকার এখনও নিরাপত্তা দিতে পারছে না। এই সরকার এখনও নিয়ন্ত্রণ নিতে পারছে না। কি করলে নিরাপত্তা দেওয়া যাবে, কি করলে নিয়ন্ত্রণ নেওয়া যাবে, কি করলে পুলিশকে আত্মবিশ্বাসে আনা যাবে, আত্মবিশ্বাসে নেওয়া যাবে, সরকারকে তাই করতে হবে। কারণ পুলিশের বিকল্প অন্য কিছু হতে পারবে। এমনকি সেনাপ্রধানও বলেছেন যে আমরা পুলিশের বিকল্প হতে পারবো না। তো সেই কাজগুলো করে দেশটাকে নিয়ন্ত্রণে রেখে মানুষের আস্থাভাজনের কাজ করতে পারে। একটা কথা শুনে বলি, জুডিশিয়ারিতে প্রায় 40 লক্ষ মামলা আছে। তো 40 লক্ষ মামলা যদি আপনি কোনো একটা উপায় স্পিডি করতে পারেন, 80 লক্ষ লোক আপনার উপর সন্তুষ্ট হবে। এভাবে যদি সেক্টরাল সন্তুষ্ট মানুষকে না করেন, এই 16 কোটি 18 কোটি লোক তো একসময় হোপলেস হয়ে যাবে। এবং আপনি যে কথাটা বলছেন যে রাষ্ট্র সংস্কারের জন্য এখনকার সরকার যেগুলো করা দরকার, আপনার সেটা মনে হয়েছে দলগুলির বাইরে। আমি যদি একটু অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে আসি, মামলার কথা দিয়ে তিনি শেষ করেছেন। আসলে 28 দিনে আমরা সরকারের পক্ষ থেকে দেখেছি যে খুব বড় ধরনের কোনো পদক্ষেপের জায়গা তারা নিয়েছে এরকম না, তারা নিজেদের গুছিয়ে বসার হয়তো চেষ্টা করছেন, কারণ এখনও পর্যন্ত বড় ধরনের কোনো সিদ্ধান্তের জায়গা কথা আমরা তাদের কাছ থেকে পাইনি। তবে প্রচুর মামলার ঘটনা আমরা শুনতে পাচ্ছি, মানে দেখতেও পাচ্ছি একই সাথে। কাজে একটা 1 মাস বয়সী সরকারের আপনি যেটা প্রায়োরিটি বলেছিলেন যে তাদের কাছ থেকে দেওয়া, সেটাও আমরা দেখিনি। আপনার কি মনে হয় যে আসলে গুছিয়ে বসা বা নিজেদের এই পুরো ব্যাপারটার সাথে অভ্যস্ত করতে কি এই সরকারের কোথাও জটিলতা হচ্ছে কিনা? আচ্ছা দেখুন, আসলে আমার কাছে মনে হয়েছে পুরো রাষ্ট্র ব্যবস্থায় থমকে আছে প্রত্যেকটা সেক্টরে। এই যে স্বাস্থ্য বিভাগ যে পর্যায়ে নেমে গেছে, দুর্নীতি তো মহাদুর্নীতি হয়, এবং সেখানে যে স্বাস্থ্যসেবা, এটা মানে এত করুণ অবস্থা। আপনি যদি সরকারি হাসপাতালগুলোতে ভিজিট করেন, আমাদের তো ভিজিট করতে হয়েছে এই কারণে, মানে মানবতর পেশেন্টরা করিডোরে পড়ে আছে, চিৎকার কান্না, ময়লা দুর্গন্ধ, টয়লেট নাই, কি পরিবেশের সরকারি ব্যবস্থাপনা আমরা দেখেছি। সেটাও একটা থমকে আছে, যে কারণে দেখেন যে আজকেও একটা প্রবলেম হয়ে গেল, সেখানে একজন রোগী মারা গেছে, তা এইসব। তারপরে আপনি দেখেন পুলিশ বাহিনী, সেটা তো আরও নড়বড়ে অবস্থা। অনেক পুলিশ পালিয়ে গেছে, এখনও জয়েন করে নাই, এবং তাদের মধ্যে অধিকাংশ ছাত্রলীগ যুবলীগের ব্যাকগ্রাউন্ডে, সবাই উৎপত্তি আছে। কখন কি পরিস্থিতি হয়, যেটা আনসারের মাধ্যমে আমরা দেখলাম, সেটাও পুলিশ বাহিনীতে এখনও আছে, প্রশাসনের মধ্যে এখনও রয়ে গেছে। চুক্তিভিত্তিক অনেক এইসব আওয়ামীপন্থী লোকজন এখনও রয়ে গেছে, সেখানেও সরকার এখনও টুকটুক করে করছে, পুরোপুরি আনতে পারে। আপনি নির্বাচন কমিশন আমরা এখনও পরিবর্তন করতে পারলাম না, সেটা তো ইমিডিয়েটলি করা উচিত। এবং সেখানে যারা ছিল 2014, 2018, 2024, যে সমস্ত আমলারা এইসব কাজ করেছে, যে সমস্ত নির্বাচন কমিশনের প্রধান সহ যারা যারা ছিল, সকলেই তো এগুলো অপরাধ করেছে, রাষ্ট্রীয় অপরাধ করেছে এরা।
তারপরে দেখেন দুদক এখনো রয়ে গেছে আগের মতোই, হ্যাঁ, সেখানে এখনো হাত দিতে পারে। মানবাধিকার কমিশন বলে একটা কমিশন আছে, সেটা জোরে কাশি দিতে পারে না তারা, এবং মানবাধিকার কমিশন যে একটা বাংলাদেশে এক্সিস্টেন্স আছে সেটাও আমরা জানি না, সেখানে হাত দিতে হবে। তো প্রত্যেক জায়গায় এই যে সংস্কারগুলো করা দরকার, আমরা বলছি আর কি, আসলে তো এটা প্রত্যেকটা জায়গায় এক একটা কমিশন করা দরকার। পুলিশ সংস্কারের কমিশন হবে, প্রশাসনের কমিশন হবে, আমাদের বিচার বিভাগ এখন তো আসলে পুরাটাই যেন কোথায় থমকে গেছে আর কি। আমাদের উচ্চ আদালতও কিন্তু ডিসপোজাল নাই, যে কোনো কারণেই হোক। নিম্ন আদালতে তো আরও করুণ অবস্থা। সুতরাং এগুলো যদি একটা সুস্থিরভাবে কার্যক্রম আমরা করতে চাই, তাহলে সরকারকে আরও বেশি স্মার্ট হতে হবে, এবং সেই স্মার্টনেসটা আমরা এখনও দৃশ্যমান দেখছি না। এবং যে কারণে আমি মনে করি যে আমরা সংবিধান সংস্কারের বিষয়ে যত না বেশি কথা বলছি, সামগ্রিক যে সামাজিক অবস্থাটা সেখানে কিন্তু আমরা নজর উন্নয়নের ক্ষেত্রে নজর দিচ্ছি, সেই নজরটা দেওয়া দরকার ইমিডিয়েটলি। শেখ রবিউল আলম, এই নজর দেওয়ার অনেকগুলি কথা একসাথে আসে, আমি সেটা না পুনরাবৃত্তি না করি। এত সব সংস্কার সব তো ধাপে ধাপে তৈরি হবে, কারণ 1 মাস গিয়েছে, তারা গুছাবে, প্রত্যেক জায়গায় সংস্কার শুরু করবে, সময় লাগবে। কিন্তু বিএনপির তরফ থেকে একটা চাপের জায়গা আছে যে দ্রুততম সময়ে বিএনপি এই নির্বাচনটা চায়। মানে দ্রুততম সময়ে চাওয়ার পেছনে আপনাদের কারণটা কি? মানে কিছুদিন অপেক্ষা করলে কি অসুবিধা? মানে 16 বছর অনেক কিছু নষ্ট হয়েছে, সেগুলি সংস্কার হোক, তারপর নির্বাচন হোক। ধন্যবাদ আপনাকে। দ্রুততম সময় বিএনপি বলেনি, বিএনপি বলেছে প্রয়োজনীয় সময় ন্যূনতম। এখন প্রয়োজনীয়টা যাতে অজুহাত না হয়ে যায়। আপনাকে মনে রাখা দরকার যে এই রকম একটা অন্তর্বর্তীকালীন সরকার সব সংস্কার করার বৈধতা যোগ্যতার ক্ষেত্রে একটা ঘাটতি আছে, হ্যাঁ। আচ্ছা, সীমাবদ্ধতা আছে তাদের, এটা আপনাকে বুঝতে হবে। তো সেটা না বুঝলে সমস্যা। আমরা বলছি যে অগ্রাধিকার খাতগুলি চিহ্নিত করো। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু বিদেশি কূটনীতিদের সাথে আলোচনার সময় 5টি খাতকে প্রাধান্য দিয়েছেন, আমরা একমত পোষণ করেছি। বিশেষ করে আমি যদি বলি যে প্রাতিষ্ঠানিক সংস্কারটা খুবই জরুরি হয়েছে, প্রশাসনিক সংস্কারটা জরুরি হয়েছে, নির্বাচনী ব্যবস্থাপনায় স্বচ্ছ গ্রহণযোগ্য করার জন্য একটা সংস্কার, বিচার বিভাগের সংস্কার, যেটা উনি বলেছেন যে সেটা আসলে তার গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন। এখন এই যে সরকার যে সংস্কারগুলি মানুষ প্রত্যাশা করছে, আপনাকে মনে রাখতে হবে সরকার কিছু সীমাবদ্ধতা যেমন রয়েছে, কারণ আপনি সরকারটা দায়িত্ব পালন করছে শাসন বিভাগের, এখানে আইন বিভাগটা নাই। তো কিছু সংস্কারের জন্য আইন বিভাগের সমর্থন প্রয়োজন বা বৈধতার ক্ষেত্রে আইন বিভাগের ভূমিকা রয়েছে। তো সেগুলি আপনি যে করতে যাবেন রাতারাতি, সেখানে কিন্তু বেশ কিছু আইনগত সীমাবদ্ধতাও রয়েছে, সেগুলি কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা কথা আমি যেটা বলতে চাচ্ছি, সরকারের কনফিডেন্সের জায়গায় কিন্তু একটু ঘাটতি বলে মনে হচ্ছে। আমি দাদার সাথে একমত, সরকারের প্রতি ছাত্র জনতার সমর্থন রয়েছে, সব রাজনৈতিক দলগুলির সমর্থন রয়েছে। সরকারকে আরও দৃঢ়তার সাথে এগোতে হবে, কনফিডেন্টলি এগোতে হবে, এবং তার যে সীমাবদ্ধতা আছে সেই জায়গাতে না গিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন দ্রুততম সময় না হলেও একটা প্রয়োজনীয় সময়ের মধ্যে দরকার। কারণ জনগণের নির্বাচিত সরকার যে কাজটি করতে পারবে, এই যে রাষ্ট্র বিনির্মাণ, পরিপূর্ণ বিনির্মাণ বলতে যা বোঝায়, সেটা একটা নির্বাচিত সরকার ছাড়া পারবে না। আপনাদের কাছে প্রয়োজনীয়তা, ন্যূনতম সময়, যৌক্তিক সময়ের যে ব্যাখ্যা বা সময়, সেটা তো ডক্টর ইউনূসের সরকারের সেটা নাও মনে হতে পারে। তাদের কাছে যৌক্তিক সময় 3 বছর মনে হতে পারে, তাদের কাছে ন্যূনতম সময় 3 বছর মনে হতে পারে। সেটা নির্ধারণ করবে কি? না, সেটা আমাদের সাথে এখনো তো দ্বিমত হয়নি। জি, আমরা সরকারকে বলছি যে তোমার কাছে মানুষের প্রত্যাশা অনেক, রাজনৈতিক দলগুলিরও প্রত্যাশা রয়েছে, রাষ্ট্রের জরাজীর্ণতা রয়েছে, কিন্তু তোমার কিছু সীমাবদ্ধতা আছে। এই দুটো সমন্বয় করে তুমি দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করো জনগণের কর্তৃক নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেওয়ার, কারণ সেটি ছাড়া আপনার পরিপূর্ণ সংস্কার সম্ভব না। আমরা সেই জায়গায় মনোযোগী আছি, তবে আমরা তাদের সময়ের দেওয়ার ব্যাপারে কিন্তু আমাদের দ্বিমত নাই। আপনার সময় দিতে চান, এবং আপনারা যে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আপনারা একটা ঐক্য জোটের সরকার করতে চান, এবং আপনাদের 4 দলীয় যে ঐক্য ছিল সেখানে জামাতে ইসলাম অন্যতম আপনাদের শরিক ছিল, কিন্তু এই সরকার আসার পরে জামাতে ইসলামের একটা আলাদা অস্তিত্ব হিসাবে দাঁড় হতে আমরা দেখছি, এবং তারা আলাদাই চলার চেষ্টা করছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। তাহলে জোটটা আপনারা কাকে নিয়ে করে বা কাদের নিয়ে করে আপনারা একটা জোট সরকার করতে চান, এমন কিছু কি চিন্তা করেছেন আপনারা? আমি বলছি আপনাকে, জামাতের রাজনীতি ভিন্ন, বিএনপির রাজনৈতিক ভিন্ন। জামাতের আদর্শ ভিন্ন, মূলনীতি ভিন্ন, বিএনপির আদর্শ এবং মূলনীতি ভিন্ন। জামাতের ভীষণ ভিন্ন, বিএনপির ভীষণ ভিন্ন। তবে আমরা যে 31 দফা দাবি দিয়েছিলাম রাষ্ট্র বিনির্মাণের, তার সাথে যারা এই 31 দফার সাথে যারা একমত পোষণ করবে, তারা যদি আমাদের সরকারের জনগণ কর্তৃক যদি আমরা নির্বাচিত হই, সেই সরকারে থেকে যদি বিএনপির ওই 31 দফা ভীষণ
পূর্ণ করার ক্ষেত্রে একমত হয়, নিশ্চয়ই তারা জোট সরকার থাকতে পারবে। সেটা জামাতও হতে পারে, জামাত নাও থাকতে পারে। জামাতের ভীষণ যদি ওই 31 দফার বাইরে কোনো কিছু হয়, বিএনপির সাথে তার ঐক্য নাও হতে পারে সরকার গঠনের ক্ষেত্রে। একদম, আমরা পরিষ্কার। কিন্তু এর মাঝখানে যেটা হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহৎ রাজনৈতিক দলগুলো যদি কথা চিন্তা করা হয়, তাহলে বিএনপি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ বিএনপির পর আমরা সবসময় জাতীয় পার্টিকে দেখেছি। কিন্তু জাতীয় পার্টি খুবই নিশ্চুপ অবস্থায় আছে। সেই জায়গায় আমরা জামাতে ইসলামকে খুব সরব এবং রাজনীতিতে তাদের একটা অবস্থান আমরা নতুন করে লক্ষ্য করছি। জামাতে ইসলামকে নিয়ে আসলে জাতীয় পার্টি কি জায়গা ছেড়ে দিচ্ছে, নাকি জাতীয় পার্টি নিজেরাই আসলে অস্তিত্বহীন হয়ে পড়ছে? প্রশ্নটা নিয়ে আমি বিরতির পর ফিরতে চাই। অনেক ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। এবং বিরতিতে যাওয়ার আগে অ্যাডভোকেট শামীম হায়দার পাটোয়ারিকে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আপনাদের দেখছি না আমরা, সেই জায়গায় জামাত ইসলামকে দেখছি, কি কারণ? জামাত এবং বিএনপি গত 14-15 বছর চরমভাবে নির্যাতিত হয়েছে, চরমভাবে। এবং এত নির্যাতনের পরেও তারা সরকারের সাথে তাদের আদর্শিক বিষয়ে কোনো কম্প্রোমাইজ করেনি, তাদের দল ভেঙে খান খান হয়নি, দল অক্ষুণ্ণ ছিল। এই দুটি কারণে অবশ্যই তারা সম্মানের দাবিদার। এখন যখন আওয়ামী লীগ সরকারের রিপ্লেস হলো, পতন হলো, স্বাভাবিকভাবে মুক্ত আকাশে তারা অত্যন্ত দ্রুত যাবে। সেখানে বিএনপি ক্যারেক্টারিস্টিকটা বাংলাদেশের মানুষের মতোই, একটু উচ্ছ্বাস বেশি, একটু অ্যারোগেন্সও বেশি, একটু আবেগও বেশি। জামাত সে তুলনায় নিয়ন্ত্রিত দল, সুনিয়ন্ত্রিত দল। এবং বিএনপির যিনি দলীয় প্রধান তারেক জিয়া, উনি লন্ডনে আছেন, আরেকজন আইকন খালেদা জিয়া, উনি অসুস্থ। সেই তুলনায় জামাতের আমির ভিজিবল। তো উনি এই সুযোগটায় উনি কাজে লাগাচ্ছেন, কথা বলছেন, সংগঠন গুছাচ্ছেন। এটা অন্যায় কিছু না। না, আপনারা ভিজিবল না কেন? আমরা ভিজিবল হব। আপনারা আওয়ামী লীগের সঙ্গী ছিলেন, সেই অনুপাতে কি একটু অপরাধ বোধে ভুগছে নাকি জাতীয় পার্টি? না, আমরা অপরাধ বোধে ভুগছি না। এই বিষয়ে আমাদের অবস্থান ক্লিয়ার আছে। আমরা কোনো জেনোসাইড সমর্থন করিনি, তীব্র ভাষায় প্রতিবাদ করেছি, আপার টকশত করেছি। ওই সময় আমরা সংসদে সরকারের দুর্নীতির বিরুদ্ধে তীব্র ভাষায় কথা বলেছি, কোনো হেজিটেশন আমাদের ছিল না। তবে হ্যাঁ, কিছু দল বলতে পারে যে ওরা ভোটে গেছে। ভোটে যাওয়া একটা ছোটোখাটো অসন্তোষ অনেক দলের মধ্যে থাকতে পারে। আবার অনেকেই রিয়েলাইজ করবে যে বহুমাত্রিক রাজনীতিতে সব দলেরই অধিকার আছে ভোটে যাওয়ার, ভোট বর্জন করার বা মাঠে থাকার। আমরা একটু অপেক্ষা করছি, আমরাও দল গুছিয়ে নিচ্ছি। দেশে বন্যা চলছে, বন্যায় আমরা যথেষ্ট পরিমাণ ত্রাণ আমাদের নেতাকর্মীর মাধ্যমে পাঠিয়েছি। এবং সামনের আরেকটি ব্যাপার আছে, এই সরকারের রিফর্ম এজেন্ডাটা আমরা দেখতে চাচ্ছি। সেই রিফর্ম এজেন্ডার সাথে জাতীয় পার্টির কোন কোন এজেন্ডা মিলে যায়, কোনটায় ক্রিটিসিজম করার দরকার আছে, সরকার কতটা পারফর্ম করে, সব মিলিয়ে আমরা আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড নিব। অবশ্যই 5ই আগস্ট দেশের রাজনীতির ডায়নামিক্স সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। নতুন ডায়নামিক্সে আমরা নতুনভাবে তারুণ্য নির্ভর একটি দল হব এবং অবশ্যই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকেই আমরা মাথায় রেখে সামনে রাজনীতি করব। আমরা সেটা দেখার অপেক্ষায় রইলাম। আমি একটু জানতে চাই শেষ মুহূর্তে যে পরিস্থিতি আসলে এখন চলছে, গণফোরামের তরফ থেকে, আপনাদের তরফ থেকে যে জিনিসটা আমরা, আওয়ামী লীগ আপাতত মাঠে নাই, কিন্তু যখন নির্বাচন হবে আপনারা কি আসলে মনে করেন কিনা যে আওয়ামী লীগ সেই নির্বাচনে নিশ্চয়ই দাঁড়ানোর চেষ্টা করবে? তাদের উপস্থিতি আসন্ন নির্বাচনকে কি চমকপ্রদ করবে, ভালো করবে, নাকি আসলে এটা কিছুদিনের জন্য তাদের আলাদা থাকা দরকার? না, আওয়ামী লীগকে তো আমরা এখনো কোনো দৃশ্যমান কিছু করতে দেখছি না। তবে বাজারে অনেক কিছু শোনা যাচ্ছে, কে দায়িত্বে নিচ্ছেন, ভারপ্রাপ্ত হচ্ছেন, কে ভারপ্রাপ্ত সম্পাদক হচ্ছেন। হ্যাঁ, আজকে হঠাৎ একটা স্ট্যাটাস পেলাম যে সাবেক রাষ্ট্রপতি উনি রাজি হয়েছেন, উনি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে কাজ করবেন, ইত্যাদি ইত্যাদি। না, হইতে পারে, কারণ আপনি তো জানেন যে সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। হ্যাঁ, বিএনপিও এই ব্যাপারে, বিএনপির অ্যাটর্নি জেনারেল যিনি আছেন, হ্যাঁ, তিনিও বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই। হাইকোর্টে একটা মামলা হয়েছিল, সেই মামলা ইয়ে করে। সুতরাং তারা তাদের রাজনীতি করতে পারে, হ্যাঁ, পরিবর্তিত পরিস্থিতিকে ধারণ করতে হবে, এটাকে অস্বীকার করে তার রাজনীতি করা যাবে না। আরেকটা যেটা সাংবিধানিক বিষয় এখানে আলোচনায় আসছে, আমি একটু বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার তো খায়রুল হকের জাজমেন্টে বাতিল হয়ে গেল এবং সেখানে যে কিভাবে উনি একটা ক্রিমিনাল অফেন্স করলো, কতদিন পরে রায় পাল্টিয়ে দিয়ে দিল একটা শেখ হাসিনার নির্দেশে, সেটা কিন্তু রিভিউ হয়েছে। রিভিউ হলে হয় কি, আমরা আশাবাদী যে ওই তত্ত্বাবধায়ক সরকারটা আবার পুনর্বহাল হবে। পাশাপাশি দেখেন 15th অ্যামেন্ডমেন্টেই হচ্ছে শেখ হাসিনা সবচেয়ে ক্ষতি করেছে আমাদের। এই 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এমনভাবে সংবিধানটাকে পরিবর্তন করেছে, সে আরও দানবীয় শক্তিতে রূপান্তরিত হয়েছে। এই যে পার্লামেন্ট কন্টিনিউ করবে নির্বাচনের আগে 90 দিন
পার্লামেন্ট ভেঙে দেওয়ার যে প্রভিশনটা ছিল সেটা সে নষ্ট করে 7B দিয়ে সংবিধানে আপনি হাত দিলে এখন রাষ্ট্রদ্রোহ হয়ে যাবে। তারপরে সে গণভোট বাতিল করেছে। তো 15th অ্যামেন্ডমেন্ট যখন চ্যালেঞ্জ হয়ে গেছে, আমরা আশাবাদী এটাও একটা পজিটিভ জাজমেন্ট হয়তো আমরা পাবো। 15th অ্যামেন্ডমেন্টের অনেক কিছুই হয়তো এখানে বাদ যাবে। সুতরাং আমার মনে হয় কিছু আমরা কোর্টের মাধ্যমে পাবো যেটা সরকারকে তার কাঁধে নিতে হবে, কাঁধে নিতে হবে না। সেই ব্যাপারে আমার মনে হয় আমরা আশাবাদী নিশ্চয়ই, এবং সেটা নিশ্চয়ই সুন্দর নির্বাচনের দিকে যাবে। এবং শেষ মুহূর্তে শেখ রবিউল আলমের কাছে আছি, যে পরিস্থিতি এখন চলছে সেই পরিস্থিতিতে কিছু সময় সরকারকে রাষ্ট্র গঠনের জন্য এবং এই যে অস্থিতিশীল পরিস্থিতি আছে সেটা থেকে উত্তরণের জন্য আসতে হবে। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা মানে পরিস্থিতিটাই ঠিক হয় নাই। কিভাবে আসলে এটা ঠিক হবে বলেন তো? আপনাদের রাজনৈতিক দল হিসেবে এটা সরকারের প্রতি পরামর্শের জায়গা বা বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি সবসময়। কথাটা হচ্ছে যে এই ব্যাপারে তাদেরকে আরো বেশি সজাগ হতে হবে, আরো বেশি অ্যাক্টিভ হতে হবে। এখন থানাগুলি কাজ করছে না, প্রশাসনগুলি ঢেলে সাজানো, তো এটা তো নিশ্চয়ই সরকার সে ব্যাপারে কাজ করছে, কিন্তু কাজ করছে না আমরা তা বলছি না, কিন্তু আমি বলছি যে কাজগুলো আরো দ্রুত হতে হবে। কারণ জনগণের ন্যূনতম সেবা নিশ্চিত করতে হবে, নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে, রাষ্ট্র ব্যবস্থাপনার শৃঙ্খলাটা ফিরিয়ে আনতে হবে, সেবা খাতগুলি কিছুটা সংস্কার প্রয়োজন আছে, প্রশাসনিক সংস্কার তো একান্তই প্রয়োজন। সরকার মনোযোগী নাই তাকেও বলছে না, সরকারের সেভাবে কনসার্ন, কিন্তু সরকার যে গতিতে করছে তার চেয়ে বেশি গতির প্রয়োজন রয়েছে জনস্বার্থে এবং রাষ্ট্র ব্যবস্থাপনার ক্ষেত্রে। আর আপনি গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে যে সংস্কার, সেটা তো আরো একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেটা এবং অনেক আলোচনার ব্যাপার, বেশ আমার মনে হয় একটু সময়ও লাগবে, সে ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই। আপনি নিষিদ্ধের কথা বলছিলেন আওয়ামী লীগ, দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়তো আমরাও চাই না, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ, তার নেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের এই যে গণহত্যা, এই যে গুম, আনঅথরাইজড কিলিং, দুর্নীতি, অর্থ পাচার, গণতন্ত্র হত্যা, তার বিচার হতে হবে। বিচার ফেস করে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে এবং তার নেতাকর্মীদেরকেও রাজনীতিতে ফিরতে হবে। বিচার ফেস না করে আওয়ামী লীগের রাজনীতি চলবে কি চলবে না, বাংলাদেশের মানুষের মধ্যে তার দ্বিধা আছে এবং বাংলাদেশের মানুষই ঠিক করবে আওয়ামী লীগের রাজনীতি কিভাবে চলবে, কিন্তু আফটার ট্রায়াল, তার আগে না। নিশ্চয়ই আমরাও সামনে যেহেতু অনেক দিনে আমাদের অনেক সংস্কার অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হবে, আমরাও নিশ্চয়ই ধীরে ধীরে দেখতে পারবো রাজনীতির মাঠ কাদের দখলে যাচ্ছে এবং নির্বাচনটা কোন দিকে কেমন করে কবে হতে যাচ্ছে। নিশ্চয়ই সবার সাথে আবারও দেখা হবে রাজকাহনে।